আমি মলয় কুমার ব্যানার্জি, ভিএনভি টিএন ইনস্টিটিউশনের বাংলা বিষয়ের শিক্ষক। দি ই পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2024-এ বাংলা বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করছি। তোমরা জানো, যারা এবছর পরীক্ষার্থী, 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারি থেকে। এটি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। প্রথম বড় পরীক্ষায় তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে কোনো প্রশ্ন থাকবে না। তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দেবে সেই কেন্দ্রগুলি একটি স্কুল, সেখানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই তোমাদের পাশেই থাকবে। অতএব মনে তোমাদের কোনো প্রশ্ন বা মনে কোনো ভয় থাকবে না। এটা ভেবেই তোমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতে যাবে। তোমাদের পরীক্ষা শুরু হবে 11:45 থেকে 3টে। মোট 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। 11:45-এ তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। এই 11:45 থেকে 12টা পর্যন্ত এই সময়টাতে তোমাদের দেওয়া হয় প্রশ্নগুলি বা প্রশ্নপত্রগুলি ভালো করে পড়ে নেওয়ার জন্য, তোমাদের প্রস্তুতির জন্য। তারপর 12টা থেকে পরীক্ষা শুরু হবে, উত্তরপত্র দেওয়া হবে, শুরু হবে। এবার আমরা আলোচনা করছি বিষয়ভিত্তিক বাংলা বিষয় নিয়ে। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে কেমন প্রশ্নপত্র হতে পারে। তোমরা নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষা যেটা বলি আমরা, সেই পরীক্ষায় তোমাদের যে ধরনের প্রশ্নপত্রের প্যাটার্ন, সেই প্যাটার্নেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি হয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষায় প্রথমে যে প্রশ্নগুলি থাকে সেটা হচ্ছে 36 নম্বরের, 17 নম্বর যুক্ত 19 নম্বর। এই প্রশ্নগুলি সবই 1 নম্বরের। এই জায়গাটি সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা যত ভালো উত্তর করতে পারবো, আমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি। প্রথমে তোমাদের 17টি প্রশ্ন থাকে। এই যে 17টি প্রশ্ন, এই 17টি প্রশ্নে বিকল্প উত্তর দেওয়া থাকে। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া থাকে। সেখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই ধরনের 17টি তোমাদের প্রশ্ন থাকবে। তার মধ্যে গদ্য আছে, পদ্য আছে, সেখানে প্রবন্ধ আছে, সেখানে তোমাদের ব্যাকরণ আছে। সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আছে। তার মধ্যে থেকে সুন্দরভাবে তোমরা চেষ্টা করবে একটু মনোযোগ সহকারে উত্তরগুলি দেওয়ার জন্য। ভালো করে পড়ে নেবে, কারণ মনে হবে যে 4টি বিকল্প দেওয়া থাকে, অনেক সময় মনে হয়ে থাকে যে হ্যাঁ এটা কাছাকাছি কাছাকাছি। তাই এই যে সন্দেহটা থাকে, এই সন্দেহ যদি দূর করতে হয়, তাহলে প্রথমে যেটা করতে হবে, তোমাদের হাতে এখনো যে কয়েকটি দিন সময় আছে, শুধু যে বিষয়ের বইটি, অর্থাৎ গল্পের বই, কবিতার বই যেগুলো আছে, কবিতাগুলো আছে, এগুলি একটু ভালো করে একটু পড়ে নিতে হবে। তাহলে কিন্তু এই যে 17 নম্বরের জায়গাটা, এটা কিন্তু আমাদের কাছে খুব সহজ তোমাদের বলে মনে হবে। এরপর যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশটা হচ্ছে 19 নম্বরের থাকে। এই 19 নম্বরের মধ্যে গদ্য আছে, পদ্য আছে, প্রবন্ধ আছে। এখানে 4+4+3, এবং এখানে মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে 8 নম্বর, কিন্তু এখানে ব্যাকরণের প্রশ্ন থাকে। এই যে 8 নম্বর ব্যাকরণ, এই 8 নম্বর ব্যাকরণটা আমি একটু আলোচনা করছি। মনে রাখবে যে তোমাদের যে এইখানে প্রশ্নগুলি, উত্তরগুলি লিখতে হয়, এগুলো কিন্তু 1 নম্বর করে এখানে কয়েকটা শব্দ লিখতে হয়। ব্যাকরণের ক্ষেত্রে হয়তো প্রশ্ন এলো বিভক্তি কাকে বলে, কিংবা বিভক্তি অনুসর্গের পার্থক্য। নাম্বার হচ্ছে 1। তাহলে অযথা যদি বিভক্তি অনুসর্গের পার্থক্য আসে, আমি 3টি 4টি করে পার্থক্য লেখার কোনো প্রয়োজন নেই। একটি লিখলেই যথেষ্ট। সেক্ষেত্রে তোমরা 2টি অবশ্যই লিখবে, কারণ সেটা ভালো হবে তোমাদের পক্ষে। এরপর আমি কতগুলো প্রশ্ন বলি যে তির্যক বিভক্তি কাকে বলে, এরকম প্রশ্ন হলো। আবার প্রশ্ন আসতে পারে, হয়তো একটা লাইন দিয়ে দিল, সেই লাইনে বলে দেওয়া হলো যে একটা নিচে আন্ডারলাইন করা থাকবে, সেটি কোন কারক, কোন বিভক্তি। আবার প্রশ্ন এলো নির্দেশক কি, কয়েকটি নির্দেশকের উদাহরণ দাও। বা হয়তো একটা লাইন তুলে দেওয়া হলো, ছেলেগুলো মাঠে খেলছে, এখানে গুলো, এটা হচ্ছে নির্দেশক। তাহলে এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। বাচ্য কাকে বলে, বাক্য গঠনের শর্ত কি,
বাক্য কয় প্রকার, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার, কিংবা হয়তো প্রশ্ন হলো সমাজ কাকে বলে, সমাজ শব্দটির অর্থ কি, সমাজের ক্ষেত্রে বহুব্রী শব্দটির অর্থ কি, কর্মধারয় শব্দটির অর্থ কি। একটা রূপক কর্মধারয় সমাসের একটা উদাহরণ দাও, একটা বহুব্রী সমাসের উদাহরণ দাও, একটা নিত্য সমাসের উদাহরণ দাও। এই ধরনের প্রশ্নগুলি আসে, এবং আমি যে প্রশ্নগুলি বললাম এগুলো কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসছে। অর্থাৎ এই প্রশ্নগুলি তোমরা একটু নিজেদের মতন করে ভালো করে বই দেখে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবে। এরপর আমি যাব তোমাদের যেখানে একটু বড় ব্রড ভাবে লিখতে হবে। প্রথমে তোমাদের জানবে যে গদ্য থেকে এবং কবিতা থেকে তোমাদের 3 নাম্বার করে 2টি প্রশ্ন লিখতে হয়। গদ্যর ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের শব্দ সংখ্যা দেওয়া থাকবে, কবিতার ক্ষেত্রেও শব্দ সংখ্যা দেওয়া থাকবে, সেই শব্দের মধ্যে লিখতে হবে। অযথা আমরা কোনো প্রশ্নকে বাড়িয়ে বাড়িয়ে লেখার চেষ্টা করব না, কারণ সঠিক উত্তরটা লিখলেই যারা পরীক্ষকরা তা কিন্তু সেই মান নির্ধারণ করে দেন। অতএব বড় লিখলে বড় নাম্বার, বেশি নাম্বার পাবে, এ ধরনের প্রবণতা না থাকাই ভালো। এক্ষেত্রে মনে রাখবে যে তোমাদের যে 3 নাম্বারের যে কবিতা, সেই জায়গা থেকে তোমরা অভিষেক, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টি বিষয় থেকে হয়তো সম্ভাবনা আছে 3 নাম্বার প্রশ্ন আসার। আবার গদ্যের ক্ষেত্রে আমি বলবো জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ এবং বহুরূপী, এই জায়গা থেকে সম্ভাবনা আছে 3 নাম্বারের প্রশ্নগুলি আসার। তাহলে আমরা 3 নাম্বারের প্রশ্নগুলি বললাম কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলি আসতে পারে। এবার আমি যাব বড় প্রশ্নের ক্ষেত্রে। গদ্যের ক্ষেত্রে বড় প্রশ্ন 5 নাম্বারের একটা আছে, আবার কবিতার ক্ষেত্রে 5 নাম্বারের একটি প্রশ্ন আছে। প্রথমে আমি গদ্যের ক্ষেত্রে বলি। গদ্যে এবারে সম্ভাবনা যেটুকু আমি বুঝতে পারছি, এটা আমার মনে হয়েছে যে গদ্যে এবারে বহুরূপী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বহুরূপীতে হরিদাস চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, এবং হরিদাস চরিত্রে যে নাটকীয় বৈচিত্র্য, এই বিষয়টা কিন্তু তোমরা একটু ভালো করে প্রশ্নের উত্তরটা করে রাখার চেষ্টা করবে। এরপর আমি তোমাদেরকে বলছি পথের দাবি। পথের দাবিতে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের নিয়ে একটা আলোচনা আছে। পলিটিক্যাল সাসপেক্ট কাকে বলা হয়েছে, কেন তাকে পলিটিক্যাল সাসপেক্ট বলা হচ্ছে, এই 2টি প্রশ্ন আমি তোমাদেরকে গুরুত্ব দিতে বলবো। তার সঙ্গে অপূর্ব চরিত্রটি বলবো তোমাদেরকে প্রস্তুত রাখার জন্য। এরপর আরেকটা আছে অদল বদল। অদল বদল গল্পে 2 বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব এবং সৌভ্রাতৃত্ববোধ কিভাবে সম্প্রীতির প্রকাশ ঘটেছিল, এই বিষয়টা প্রশ্নটা তোমরা ভালো করে করবে। গল্পটির নামকরণ, অদল বদল গল্পটির নামকরণ কেন করা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ এবারের প্রশ্ন হওয়ার সম্ভাবনা হতে পারে। এই বিষয়গুলি থেকে সম্ভাবনা আছে প্রশ্ন খুবই আসার। তাই এই প্রশ্নগুলি তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার আমি যাব কবিতার ক্ষেত্রে। কবিতার ক্ষেত্রে প্রথমে বলবো অসুখী একজন। অসুখী একজন কবিতায় অসুখী বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কেন অসুখী বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলবো যুদ্ধ এলো। যুদ্ধের কথা এখানে কেন বলা হয়েছে এবং যুদ্ধের পরিণতি কি হয়েছিল। এরপর আমি বলবো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কবিতায় একই সঙ্গে ভয়ঙ্কর এবং সুন্দরের কথা বলা হয়েছে। এই ভয়ঙ্কর এবং সুন্দর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি করার কথা কেন কাজী নজরুল ইসলাম বলেছেন। এই 2টি প্রশ্ন মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবারে হতে পারে। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন বলবো প্রলয় উল্লাস থেকে। কবিতায় প্রলয় এবং উল্লাস এই 2টি শব্দের সমাবেশ কিভাবে কবিতার মধ্য দিয়ে প্রকাশ হয়েছে তা ব্যক্ত করো। এরপর আমি আরেকটা বলবো আয় আরো বেঁধে বেঁধে থাকি।
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আয় আরো বেঁধে বেঁধে কবিতার ক্ষেত্রে নামকরণের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আমাদের ইতিহাস নেই, এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের ইতিহাস নেই কেন, এই প্রশ্নটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি বলবো সিন্ধু তীরের কবিতাটি একটু ভালো করে পড়তে। সিন্ধু তীরের কবিতার যে পঞ্চকন্যার কথা বলা হয়েছে এবং পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল, তার চেতনা ফিরে পেল, এই প্রশ্নটা তোমরা উত্তরটা সম্ভাব্য প্রস্তুত করবে। এরপর আমি যাব প্রবন্ধের ক্ষেত্রে। প্রবন্ধের ক্ষেত্রে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাধা এবং সীমাবদ্ধতার আলোচনা করো। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং বাধা আলোচনা করো। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আলংকারিকরা যে ত্রিবিধর কথা বলেছেন, সেই ত্রিবিধ বিষয়টা একটু আলোচনা প্রশ্ন আসতে পারে। কি কোন কোন বিষয়কে ত্রিবিধ বলা হয়েছে এবং তাদের একটু আলোচনা কথা বলা হয়েছে। হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধটি আছে, সেই কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে। সেই ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার হলো তার একটা বর্ণনা। ফাউন্টেন পেনের পাশাপাশি আমি বলবো কালি তৈরির প্রস্তুতি কি কি এখানে ভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং একই সঙ্গে কি কি ধরনের কলমের কথা এখানে বলা হয়েছে। এই প্রশ্নগুলি প্রবন্ধ থেকে আমি সম্ভাব্য বলে তোমাদেরকে প্রস্তুত রাখতে চাই। এরপর আমি যাব নাটকের ক্ষেত্রে। সিরাজদৌল্লা নাটক। সিরাজদৌল্লা নাটকের ক্ষেত্রে সিরাজের চরিত্র, লুৎফার চরিত্র এবং ঘসেটি বেগমের চরিত্র প্রস্তুত রাখতে হবে। এর পাশাপাশি সিরাজদৌল্লা নাটকটির নামকরণ কেন সিরাজদৌল্লা হয়েছে, এই প্রশ্নটি তোমরা প্রস্তুত রাখবে। এরপর আমি যাব যে জায়গায়, সেটা হচ্ছে কোনি। কোনি এই যে গল্পটি বা উপন্যাস, এখানে কোনি চরিত্রের যে লড়াইয়ের কথা বলা হয়েছে, সেই লড়াইটি গল্পের বা গল্প বা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কোনি গল্পে কোনি এবং ক্ষিতীশ পরস্পরের কিভাবে পরিপূরক হয়ে উঠেছে। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে বিষ্ণুচরণ ধরের চরিত্র। পরের যে প্রশ্নটা বলবো সেই প্রশ্নটা হচ্ছে মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় দুর্ভাগ্য এবং সৌভাগ্য কিভাবে কোনির জীবনে এসেছিল তা বর্ণনা করো। মনে রাখতে হবে তোমাদের এই যে কোনি, এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হয়, 5 + 5। এবার আমি প্রশ্নগুলো আলোচনা করলাম বিষয়ভিত্তিক। এরপর তোমাদের থাকে বঙ্গানুবাদ থাকবে। এই বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে 4 নাম্বার থাকে, 4টি কিংবা 5টি লাইন থাকে। সেই 4টি কিংবা 5টি লাইনের বঙ্গানুবাদ তোমাদেরকে লিখতে হবে। শব্দগুলো একটু ভালো করে পড়বে, ইংরেজি শব্দগুলো, ইংরেজি লাইনগুলো ভালো করে পড়বে। মোটামুটি তোমরা, আমি আশা করি তোমরা এটা নিশ্চয়ই করতে পারো। এরপর যেটা থাকে প্রতিবেদন ও সংলাপ। এই প্রতিবেদন বা সংলাপ এটা আমি একই সঙ্গে বলছি, মানে কোনো বিষয়টা হয়তো প্রতিবেদন হতে পারে, কোনো বিষয়টা আবার সংলাপও হতে পারে। এখানে যে বিষয়গুলি তোমাদেরকে প্রস্তুত হতে হবে সেটা হচ্ছে ডেঙ্গু বিষয়ে সচেতনতা, রক্তদান শিবির, অরণ্য সপ্তাহ, বই মেলা, এই বিষয়গুলি তোমাদেরকে প্রস্তুত রাখার চেষ্টা করবে। কারণ এই বিষয়গুলো হয়তো কোনোটা সংলাপ আসতে পারে কিংবা কোনোটা প্রতিবেদন আসতে পারে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি কয়েকটা প্রবন্ধ সম্ভাব্য তোমাদের বলে দিচ্ছি। যেটা এবারে সম্ভাব্য মনে হচ্ছে, প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে বাংলার উৎসব।
বাংলার উৎস। এরপর তোমরা প্রস্তুত থাকবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ও কুসংস্কার কিংবা বিজ্ঞান ও ইন্টারনেট, তোমার প্রিয় সাহিত্যিক কিংবা তোমার প্রিয় কবি, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। আমি কতগুলো সামগ্রিক বিষয়কে তুলে ধরার চেষ্টা করলাম বাংলা বিষয়ের। সামগ্রিক আলোচনা যদি করতে হয় তাহলে তোমাদেরকে বলবো, চিন্তার কোনো কারণ নেই। যে গদ্য পদ্য নাটক বা কোনি এই বইগুলি তোমরা একটু পড়বে, প্রশ্ন যে ধরনের থাকে গত কয়েক বছর ধরে, তাতে প্রশ্ন খুব সহজে উত্তর লেখা যায়। হয়তো তোমরা অনেকেই বিভিন্ন নোটস ফলো করবে, হয়তো নোটসটা একই রকম ভাবে প্রশ্নটা না আসতে পারে, কিন্তু যদি গল্পগুলি বা পড়া থাকে, বইটি পড়া থাকে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজভাবেই কিন্তু দেওয়া যায়। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, যদি মনে হয়ে থাকে যে আমার এই প্রশ্নটা আমি এখন পারছি না, তার জন্য সময়টা একদম নষ্ট করবে না, পরবর্তী প্রশ্নে চলে যাবে। শেষে যখন সময় পাবে তখন ওই প্রশ্নটি করার চেষ্টা করবে। সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে দেওয়ার চেষ্টা করো। তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি। নমস্কার।